গুড আফটারনুন সুপ্রিয় দর্শকবৃন্দ, অল ভিউয়ার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা আপনারা দেখছেন বা দেখবেন। আমি শরাফত হোসেন বাবু, ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস টক উইথ শরাফতে আমরা আজকে আপনাদের সামনে এসেছি প্রত্যেক বুধবারে দুপুর 12টায় ওয়াশিংটন টাইম ইউএসএ, এবং ইউরোপে 5 to 6 PM। বাংলাদেশে এখন বাজছে রাত 10টা থেকে 10:30। আমরা একটু দেরিতে শুরু হয়ে গেছে, বাট সরি ফর দ্যাট। দর্শকরা, আপনাদের সাথে আমি আজকে আবারও এসেছি। আমাদের অতি পরিচিত মুখ, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমাদের স্ট্রং জার্নালিজম নিয়ে যিনি বহু বছর সারা জীবন কাজ করে গেছেন, নো ওয়ান আদার দেন রোকেয়া হায়দার, আমার আপা, আমাদের লিডার, আমাদের মুরব্বী। উনি ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বাংলা বিভাগের প্রধান ছিলেন। উনি নিজেই বলবেন উনি শৈশব থেকে এখন পর্যন্ত কি করেছিলেন, কি করছেন, এবং ওনার ভিশন মিশন কি আছে বাকি জীবন উনি বলবেন। ওনার চমৎকার জীবন নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমরা ওয়াশিংটনে কোনো সামাজিক কোনো প্রোগ্রাম করলে, কোনো যে প্রোগ্রামগুলোর ভ্যালু আছে, ভ্যালু ক্যারেক্টারের উপর প্রোগ্রাম থাকলে উনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আপা, লিডার এবং জার্নালিস্ট, এবং উনি রাইটার। ভয়েস অফ আমেরিকা বলতেই রোকেয়া হায়দারকে ছিঁড়ে বলে আমাদের এখানে বিশ্বাস সারা পৃথিবীতে। ওয়েলকাম টু আওয়ার শো রোকেয়া হায়দার। আসসালামু আলাইকুম এবং বাংলার নতুন বছরের শুভকামনা, শুভেচ্ছা সবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আজকে এই সময়ে আমাকে আপনাদের অধিবেশনে আহ্বান জানানোর জন্য। আপনাকেও এবং দর্শক সবাইকে আবারও একটু দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা। আমার আপার গায়ে পড়া আছে নববর্ষের শাড়ি মরা হচ্ছে। সো আমরা আল্লাহ নবীকে নিয়ে পুরা ব্যাপারটাকে শুরু করছি ওনার জীবনে নিয়ে। যে মিস রোকেয়া হায়দার, আপনার শৈশব কেটেছে কোথায়? আপনি যদি আপনার স্কুল জীবন, কলেজ জীবন, তারপর আপনি কিভাবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বা মাঝখানে কোথায় কিছু আছে কিনা, পুরো আপনার হু ইউ আর অ্যাকচুয়ালি। আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বলি যে ওই পার্সনটা কে অ্যাকচুয়ালি মানুষ জানতে চায়। আপনি তো এই মেট্রো ডিএমবি এলাকা থেকে শুধু না, সারা যুক্তরাষ্ট্রে, সারা পৃথিবীতে আপনি পরিচিত মুখ। আপনি কে যদি সবার জন্য একটু বলেন, সবাই দেখবে আপনাকে। শুধু ভয়েস অফ আমেরিকা না, আপনি কে আমরা জানতে চাই। আমি কে এটা বলা বড়ই কঠিন। আমি রোকেয়া হায়দার। আমি বিশ্বের চারিদিকে যদি জিজ্ঞেস করেন তাহলে একটি নামই পরিচিত, রোকেয়া। বাবা মার রাখা নাম, এবং আমার দাদা রেখেছিলেন এই নামটা। যাই হোক, সেই নাম নিয়ে পরিচিত ছিলাম। রোকেয়া বেগম ছিলাম, তারপরে রোকেয়া বাকার আব্বার লাস্ট নেম নিয়ে, এবং পরবর্তীতে রোকেয়া হায়দার। এবং আমার যে পরিচিতি বিশ্বজুড়ে, আমি প্রথমে তো ব্রডকাস্টার হয়েই আসি। তো সম্প্রচারের সাথে জড়িত হওয়ার পর সেই 1960-এর দশকে বলবো, চট্টগ্রামে থাকতাম। তখন থেকে মানে নিয়মিত রেডিওতে উপস্থাপনা, খবর পড়া এগুলো শুরু করেছি সেই 60-এর দশকে। আমার বড় আপা ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুফিয়া আমিন। বড় আপা তখন চট্টগ্রামে থাকতেন এবং বড় আপা নিয়মিত রেডিওতে যেতেন। বড় আপার সাথে আমি যেতাম, রেডিওতে ঘুরে বেড়াতাম, ছোটখাটো প্রোগ্রাম করতাম। কিন্তু আমি তার আগে বলি যে অনেক ছোটবেলা, যখন ছিলাম প্রায় 5-6 বছর বয়স ছিল, তখন আপনার প্রথম স্কুলের নামটা কি এবং সেটা কোথায় ছিল, কোন সালে প্রথম যখন স্কুল? আমার জন্ম কলকাতায়। বাবা ব্যবসায়ী ছিলেন, তো আমাদের পরিবার তখন কলকাতাতেই থাকতেন, এবং সেই কলকাতায় জন্মসূত্রে আমার নাম যখন স্কুলে দেয়া হলো বেগম রোকেয়া, রোকেয়া বেগম। তারপরে আব্বার শেষ নামটি জুড়ে রোকেয়া বাকার। এই পরিচিতি হলো কলেজে গিয়ে, কিন্তু সেটা আরো পরে। কলেজ জীবন আমার ঢাকায়। তো সেই জন্মের সময় যেটা বলছিলাম যে 5-6 বছর বয়স, এরকমই বয়স হবে, নানার হাত ধরে একবার আকাশবাণীতে গিয়েছিলাম শিশু মহলে ছোটদের অনুষ্ঠানে, আমি আজ কানাই মাস্টার, এই আবৃত্তি করার জন্যে। এবং সেই থেকে বোধহয় মাইক্রোফোনের দিকে আমার টান, সেই স্মৃতি রয়ে গেছে। পরবর্তীতে যখন ঢাকায় এলাম, কলেজে গেলাম। তখন আপনার এইজটা কত ছিল যখন মাইক্রোফোনের প্রতি আপনার আকর্ষণ? ঢাকায় যখন এসেছি তখন 14-15 বছর বয়স। তারপরে তখন এসেছি, এসে প্রথমে ভিকারুননিসা স্কুলে পড়াশোনা করেছি কিছুদিন। তারপরে কামরুন্নিসা স্কুল থেকে তখন ম্যাট্রিক পরীক্ষা হতো, সেই পরীক্ষা পাশ করেছি, এবং পরবর্তীতে গেছি ইডেন কলেজে। ইডেন কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি।
তো পড়াশোনার জীবন এইটুকুই। কিন্তু আমি যেটা বলি যে আমার আমি লেখাপড়া ছিল একটা জিনিস একদিকে। আপনার আমরা যারা উপস্থাপনা করি, আপনি বলেছেন যে পলিটিক্যাল সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি আপনি পড়াশোনা করেছেন, তাহলে আপনি পলিটিক্সের দিকে জানলে সেটা আমি পরে আসবো। পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা একটা করে সাবজেক্ট ছিল, হ্যাঁ পলিটিক্যাল বুঝেছি সায়েন্স আপনার। একটা সাবজেক্ট ছিল জি, পড়াশোনার জন্য। ওকে, গো কিন্তু হ্যাড। আমার কিন্তু রাজনীতিতে আগ্রহ ছিল ছেলেবেলা থেকে, কারণ দেখতাম যে আমার চাচা দুজন ছিলেন, তারা কিন্তু রাজনীতি করতেন, একজন মুসলিম লীগ আর একজন আওয়ামী লীগ। তো ওয়াও। যাই হোক, এইসব রাজনীতি চর্চা হতো। আর আব্বা যেহেতু ব্যবসায়ী ছিলেন, আমাদের বাড়িতে কলকাতায় যখন আমরা থাকতাম তখন দেখতাম যে আমাদের বাসায় কিন্তু অনেক লোকজন আসতেন। অনেকে মন্ত্রী ছিলেন, অনেকে সচিব ছিলেন। তখন যখন 1947 সালে পাকিস্তান এবং আহ, ভারত ভাগাভাগি হলো, সেই স্বাধীন পাকিস্তান এবং স্বাধীন ভারতের দুই দিক থেকেই অনেক ব্যবসায়ী শুধু নয়, রাজনীতিবিদরাও কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। এবং আমরা তো অনেক ছোট ছিলাম, সেই জন্য এগুলো অত মানে বুঝতাম না। কিন্তু অনেকের কাছে অনেক কথাবার্তা কানে আসতো। আরেকটি বিষয় বলি যে আমার আম্মা কিন্তু রাজনীতিতে অনেক আগ্রহী ছিলেন, কলকাতার মেয়ে। এবং উনি একটু বাম ঘেঁষার মানে যে দল ছিল সেই মহিলাদের গ্রুপে কমিউনিটি ওয়ার্ক করতেন অনেক। আব্বা প্রায় ব্যবসা। আপনার আম্মার নামটা কি দর্শকদের বলবেন? মেহরুন্নেসা, বেগম মেহরুন্নেসা, বেগম বেগম মেহরুন। মেহরুন্নেসা বাকর, হ্যাঁ উনি ছিলেন। কিন্তু আম্মা খুব চুপচাপ থাকতেন। মানুষ, আমরা এতজন ভাই বোন, আমরা কিন্তু 9 ভাই বোন ছিলাম। এক্স্যাক্টলি আহ, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যাঁ 9 ভাই বোন, ইয়াস। কে কোথায় আছে এখন? হ্যাঁ, এখন 2 বোন, আমি বড় আপার কথা বললাম, উনি মারা গেছেন। আমার ইমিডিয়েট যিনি ছোট, উনি সিলেটে ছিলেন। আহ, সেও প্রয়াত হয়েছে গত 1 বছর জি আগে। জি 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 জি। আর আমরা এখন 5 বোন, 3 ভাই। 2 ভাই এখানে আছে, ছোট ভাই। তার ভাইরা আমাদের ছোট। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু 6 বোন, তারপরে 3 ভাই। মানে এবং 6 বোন, আহ, 3 ভাই, 9 জন। আচ্ছা, ইয়েস। হ্যাঁ, এবং 6 বোন এবং 3 ভাই, কিন্তু ভাইরা সব ছোট। হুম, আমরা 6 বোন পর পর তারপরে 3 ভাই। কিন্তু আব্বা আম্মা এটা নিশ্চিত করেছিলেন যে যাতে আমরা সবাই লেখাপড়া করি, স্কুলে যাই, কলেজে যাই। এবং আমার আব্বার ইচ্ছা ছিল, এবং উনি বলতেন যে আমি সব ছেলে মেয়েকেই লন্ডনে গিয়ে পড়াশোনা করাবো। তো হুম, এটা হুম। আব্বার আশা ছিল। আমরা সেটা করে উঠতে পারিনি, কারণ আমরাই নিজের মতন নিজের আহ, আহ, সঙ্গী বেছে নিয়েছি নিজেদের জীবনের। বিয়ে করেছি তাড়াহুড়ো করে। আমার নিজের কথাটা আমি বলি, অন্যদের কথা বলবো না। আহ, তো সবাই এরকম ছিলাম কি, যে আব্বার ঠিক মত অনুযায়ী আমরা শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করে গড়ে উঠতে পারিনি। তারপরেও নিজের নিজের জায়গায় আমার বড় আপা তো গান গাইতেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তাজিয়া ইয়াসমিন, আমার মেজ আপা। আমি হচ্ছি তৃতীয় জন। তারপরে আমার আরো 3 বোন, এবং তারপরে 3 ভাই। তো ভাইরা মোটামুটি কাজকর্ম ব্যবসা এই নিয়েই ছিল। কিন্তু বোনরা আমরা লেখাপড়া করেছি, সবাই গ্র্যাজুয়েট করেছি, পড়াশোনা শেষ করেছি, ভাইরাও শেষ করেছে। কিন্তু আব্বার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমরা পিএইচডি করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এবং সেটা তখনকার হয় দিনে নাই। ডাক্তার আর ইঞ্জিনিয়ার এইটা কিন্তু হ্যাঁ, একটা পেশা, দুটো সব সময় মনে হতো। না, এবং সেটা 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 মেয়েদের জন্য সেটা বলা হতো, সেটা আপা এখনো আছে, সেটা এখনো আছে, ইয়েস। হ্যাঁ। তো এখন মেয়েদের জন্য তখন বলা হতো যে নয় টিচার হবে অথবা ডাক্তার হবে। মানে মহিলাদের জন্য সেটাই একটা সুন্দর পেশা ছিল আর কি, মনে করা হতো। তো যাই হোক, আমি চলে এলাম বড়াপার আহ, হাত ধরে 1960-এর দশকে। রেডিওতে চট্টগ্রাম বেতারে গেলাম, চট্টগ্রাম বেতারে অনুষ্ঠান ঘোষণা উপস্থাপনা করতাম। তারপরে নাটকে অভিনয় করেছি। এখন এখানে আপনি বললেন আপনার বরাবর হাত ধরে, বরাবর হাত ধরে কিভাবে আসলো? মানে আপনার স্রষ্টা ছিল কি টেলিভিশনে যাওয়ার? মানে বড় আপা গান রেডিওতে? গাইতেন, এবং আহ নিয়মিত উনি চট্টগ্রাম বেতারে যেতেন। সুতরাং বেতারে গান গেতেন, বড় আপার হ্যাঁ। সাথে আমি যেতাম, দেখতাম, ঘুরতাম, বড় আপার রিহার্সেল গুলো দেখতাম। আমি নিজেও কিন্তু একসময় গান গাইতাম, কিন্তু পরে চিন্তা করলাম যে না, অন্য কোনো পেশায় গেলে বিশেষ করে উম, নাটক, গানের এত রিহার্সেল করতে হয়, এত কিছু, সব সময় আমার ছিল না। তো আমি ছেলেবেলা থেকে কিন্তু কথা বলতে ভালোবাসি। এবং আমি একটা কথা বলে রাখি যে কলেজে, স্কুলে এক্সটেম্পর স্পিচ একদম ছেলেবেলা থেকে অনর্গল কন্টিনিউয়াস স্টোরি টেলিং এ আমি ফার্স্ট হুম। হতাম। মানে
তো সেই ইয়েতে কথা বলতে ভালোবাসি, অনেক কিছু পড়তাম, লিখতাম, সবার কথা শুনতাম। এবং আমার মনে পড়ে যে আমার চাচা যখন যশোর থেকে কলকাতায় যেতেন, তখন বসে বলতেন কি যে, বসো মা, একটা গল্প বলো। তো গল্প শুরু করতাম। এমনকি আমার ক্লাসেও যখন স্টোরি টেলিং এর ক্লাস হতো একটা, সেন্ট জনস ডাইসেশনে পড়তাম যখন স্কুলে কলকাতায়। তো সেই স্টোরি টেলিং ক্লাসে মানে হাত তুলতাম সব থেকে আগে আমি, যে যে কোনো বানিয়ে যেমন তেমন গল্প বললাম। ইন্টারেস্টিং, ইয়েস। তো সেই কথা বলাটাই যে পেশা হয়ে যাবে এটা কোনোদিন চিন্তা করিনি। পরে চিন্তা করলাম যে খবর পড়াটাই ভালো, কারণ সংসারের দিকেও মনোযোগ দিতে পারি, অনেক সময় বাইরে কাটাতে হবে না, এবং খবর পড়ে একটা সম্মানজনক অবস্থানে নিজের পেশা গড়ে নিতে পারবো। তো চট্টগ্রাম বেতার থেকে তারপরে অনেক বছর কেটে গেছে, স্বাধীনতার যুদ্ধ হলো 1971-এ। চট্টগ্রাম বেতারে আপনি কি খবর পড়া দিয়ে শুরু করলেন নাকি অন্য এপিসোড দিয়ে? না, আমি খবর পড়া দিয়ে শুরু করেছিলাম। মানে অনুষ্ঠান উপস্থাপনা করতাম চট্টগ্রাম বেতারে, এবং তারপর স্থানীয় সংবাদ হতো চট্টগ্রাম বাহ! বেতারে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় 7:30টার সময়। তো সেই সময় পড়তাম। সেই অভিজ্ঞতা ছিল, এবং তারপর যখন দেশ স্বাধীন হলো, বাংলাদেশ হলো, বাংলাদেশ বেতারে যোগ দিলাম এবং সেই খবর পড়াটাকেই আমার পেশা হিসেবে নিয়ে নিলাম। তো পেশা জগতে মানে আমার খবর পড়ার পেশায় আসা, বাংলাদেশ এটাই বেতারে আপনি কোন ছিল। সালে জয়েন করলেন? কেমন? মানে বাংলাদেশ বেতারে যখন রেডিও চট্টগ্রাম থেকে আপনি বাংলাদেশ বেতারে যখন জয়েন করলেন ঢাকায়, রাইট? হ্যাঁ, আমি 1974 থেকে ঢাকায় বেতার এবং 74 সালে। টেলিভিশনে খবর পড়া শুরু ওকে। করি। হুম। বলেন, গো কিন্তু অ্যাহেড। সেই কিন্তু সময় আমি ওখানে একটি কোম্পানি, প্রতিষ্ঠান ছিল, আহ, মানে যুদ্ধোত্তর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান ছিল, কারিটাস। কারিটাস খ্রিস্টান হুম, হুম। ডেভেলপমেন্ট রিজনাল একটি ইয়ে ছিল বিশপদের। তো সেখানে আমি কিন্তু 7 বছর কাজ করেছি। এবং বিশেষ করে তারা বেশিরভাগই ছিল, যদিও ন্যাশনাল ডিরেক্টর ছিলেন সাধারণ একজন, তিনি মানে কোনো মিশনারি না, কিন্তু সেখানে বেশিরভাগই ওই কারিটাসে মিশনারিরা কাজ করতেন বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, আমেরিকা থেকে। ফাদার টিমের নাম আপনারা অনেকে হয়তো শুনে থাকতে পারেন, কারণ নটরডেম কলেজে তিনি এই বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফাদার রিচার্ড ডাব্লিউ টিম। তো ফাদার টিমের সাথে কাজ করেছি কারিটাসে, এবং সেই অভিজ্ঞতা আলাদা একটা, যে একটা দেশ গড়ার কাজে একটি প্রতিষ্ঠান কিভাবে সাহায্য করছে, অর্থ সহায়তা আসছে বিদেশ থেকে, এবং তারা বাংলাদেশের উন্নয়নে কাজ করছে। তো উন্নয়ন কার্যক্রম, কমিউনিটি কাজ, এগুলো হয়তো আপনারা বলতে পারেন যে আমার কারিটাসের অভিজ্ঞতা থেকেই আমি সেদিকে মনোযোগ দিয়েছি। আপনি যখন রেডিওতে আসলেন ঢাকায়, তারপর থেকে আপনার তারপরে কানেকশন গুলো ভয়েস অফ আমেরিকা পর্যন্ত কিভাবে কানেক্টেড হলো, যদি এটা শর্টকাট আপনাদের কানেকশনটা বলেন, তারপর আমরা অন্য একটা সাবজেক্টে যাব। প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স अगेन। বাংলাদেশ বেতার এবং টেলিভিশন ছিলাম, তারপরে আহ, স্থানীয় একটা রেকর্ডিং স্টুডিও ছিল। আমরা তোপখানা রোডে থাকতাম, প্রেস ক্লাবের সামনেই। তো মেহেরবা প্লাজা যেটা, ওখানেই আমাদের আব্বা আম্মার বাসা। তো ওই বাড়িতেই আমি থেকেছি আবার ফিরে গিয়ে। তো সেইখানে যখন আমরা ইউএসআইএসে যেতাম, ইউএসএ ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস ছিল ওখানেই কোনায়, 14 নম্বর তোপখানা রোডে। তো ওখান থেকে অনেক স্ক্রিপ্ট লেখা হতো। কাফি খান, দাউদ খান মজলিস, দাউদ ভাই, কাফি ভাই, ওনারা থাকতেন। খন্দকার রফিকুল হক ওখানে ছিলেন। তো ওনারা মানে স্ক্রিপ্ট লিখে দিতেন এবং অনেককে দিয়ে পড়ানো হতো। তো আমাকে ডাকা হয়েছিল সেখানে, যে আপনি যদি এসে কণ্ঠ দেন, এই স্ক্রিপ্ট লেখা আছে, আপনি পড়ে দেন। আমি স্ক্রিপ্ট লিখতাম না তখন। তো অন্যের লেখা স্ক্রিপ্ট পড়ে দিতাম, এবং সেগুলো পাঠানো হতো, এবং ভয়েস অফ আমেরিকা থেকে সেই স্ক্রিপ্টগুলো প্রচার করা হতো। তো হুম। সেইটা আমার মোটামুটি যোগাযোগ ভয়েস অফ আমেরিকার সাথে। কিন্তু কোনোদিন ভয়েস অফ আমেরিকাতে কাজ করতে আসবো সেটা কোনোদিন চিন্তা করিনি, কারণ আমার আব্বা দেশের বাইরে গিয়ে কাজ করব এটা কোনোদিন রাজি হতেন না। মানে মেয়ে চাকরি করতে যাবে বিদেশে, অসম্ভব ব্যাপার। চাকরি যে করব, আব্বার সব থেকে মজার কথা ছিল যে, তোমার যদি হাতে 50টা টাকা থাকে, সেই $50 দিয়ে তুমি একটা মুদি দোকান খোলো, নিজের ব্যবসা করো, চাকরি করো না। ইন্টারেস্টিং। আমি নিজেই জানতাম না সেগুলা। ওকে। হ্যাঁ। তো এই জন্যে আব্বা পছন্দ করতেন না চাকরি করা, এবং ডাক্তারি পেশা উনি এই জন্য বলতেন আমাদের, যে ডাক্তারিতে নিজের মতো কাজ করতে পারবো, সেটা কোনো চাকরি বাঁধা ধরা হবে না।
তো যাই হোক ওইখান থেকে ওই ভিও এর সাথে যোগাযোগ সেখান থেকেই। তারপরে যখন 70 80 কাছাকাছি, মানে 1979 সালে একবার বলা হলো যে তখন কার্টার প্রশাসন, জিমি কার্টার প্রশাসন এখানে ই ওই ইরান হস্টেজ ক্রাইসিস আমেরিকায় চলছিল। হুম, হুম, ঠিক হুম। তার পরপরই আহ, বাংলা বিভাগ ছিল ভিওএতে তখন 1 ঘন্টার, কিন্তু সেটাকে বাড়ানো হবে আরো 1 ঘন্টা এবং সেখানে ব্রডকাস্টার দরকার। তো সেই সময় একজন ছিলেন আব্দুল হাই খান, উনি রেকর্ডিং করাতেন, আমাদের রেকর্ডিং ডিভিশনে ছিলেন ইউএসআইএস এর। উনি বললেন যে প্রকে আপনি কি পরীক্ষা দেবেন, আপনি আগ্রহী যেতে? তো আমি বললাম যে যেতে পারি না পারি, পরীক্ষা দিতে তো ক্ষতি নেই। পরীক্ষা কিন্তু দিলাম, তখন পাস তখন আপনি করলাম। আপনার বাবার পারমিশন নিয়েছিলেন কি না? আব্বা কিন্তু জানতেন না। জানতেন না। ওকে, গো পরীক্ষা হেড। দিচ্ছি আব্বা জানতেন না। হুম, আম্মাকে বলেছিলাম যে পরীক্ষা দিচ্ছি, হুম, পরীক্ষা দিয়ে আমি তখন ব্রডকাস্টার, তখন বাংলাদেশ টেলিভিশন রেডিওতে যাচ্ছি এবং টেলিভিশনের রেডিওতে থাকার কারণে সেই সময় 1970 দশকের শেষের দিকে, বিশেষ করে 75 থেকে 80 পর্যন্ত আমার পরিচিতিটা মানে ধাপে ধাপে উঠেছিল এবং সুপরিচিত হয়ে উঠছিলাম, নিজেরও ভালো লাগতো। রাস্তায় হুম। বেরোতাম, লোকে চিনতেন, চেনা হ্যাঁ, মুখ হ্যাঁ, হয়ে উঠছিলাম। আর পড়তেও চেষ্টা করতাম, ভালো লাগতো আমার। হঠাৎ করে এইখানে শরাফতে একটি কথা বলি, গত 2 বছর আগে আমি দিল্লি থেকে বাংলাদেশে ফিরছিলাম, ঢাকায় যাচ্ছিলাম, আজমি শরীফে গিয়েছিলাম, সেখান থেকে যাচ্ছিলাম। তো সেখানে ভারতের একজন, এখন উনি অবসর নিয়েছেন, খুব শীর্ষস্থানীয় ভারতীয় ডিফেন্স ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার সাথে দেখা হলো। তো উনি হঠাৎ করে আমাকে চিন্তা, আমি শাড়ি পরি তো সবসময়, আর টেলিভিশনের শাড়ি পরতাম। তো উনি তখন একসময় ডিফেন্স অ্যাটাচে বোধহয় ছিলেন ভারতীয় দূতাবাসে ঢাকায়। তো উনি হঠাৎ করে কথা কথা বলছেন কি যে হ্যাঁ, তখন আমরা দেখতাম, আমরা সবাই খুব আগ্রহ নিয়ে শুনতাম, রোকেয়া হায়দার বলে একজন ছিলেন। তো আমার সাথে ভারতীয় সাংবাদিক একজন ছিলেন। তো উনি বললেন যে দাদা, উনি তো আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আমার খুব হাসি পেল তখন। তো উনি খুব অবাক হয়ে উনি একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আমার মানে এটা খুব একটা আবেগের জিনিস আমার, যে একজন দূর থেকে এসে এত বছর পর, মানে প্রায় কত বলবো, 35-40 বছরের কাছাকাছি দেশ থেকে বেরিয়ে এসেছি। এখন তো আমার প্রায় 45 বছর হয়ে যাচ্ছে আমেরিকায়। আর তবুও লোকে চেনে, জানে এবং স্মরণ করে, এটা একটা বিরাট পাওয়া। আমার আমার কিন্তু একটি কথা বারবার বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, আমি প্রায় মিনিট 5 যে আপনাকে আমি প্রেজেন্টার হিসেবে কোশ্চেন করবো আমার জীবনে কোনোদিন ভাবিও নাই। সো দ্যাটস মাই প্রিভিলেজ। থ্যাংক গড যে আমি রোকেয়া আজারকে কোশ্চেন করছি যে আপনার শৈশবটা কি ছিল এবং কিভাবে কি হলো। অদ্ভুত একটা কানেকশন। এনিওয়ে, আমি কোনোদিন ভাবিও নাই যে আমিও প্রেজেন্টার হব। সো রোকেয়া আপা, আপনার কথাগুলো খুব ভালো লাগছে, খুব হাস্যোজ্জ্বল বলছেন, পিপল না, উইল লাইক অনেক ইট। লম্বা এটা, এবং এটা শেষ করা যাবে না কারণ আমি না, এখনো না, না, ঘুরে বেড়াই। আরো অনেক সময় আছে। আপনাকে আজ আমি নেক্সট যেটা জিজ্ঞেস করছি যে আপনি যখন বাবাকে বললেন না, মা জানতেন এবং আপনি যেহেতু ব্রডকাস্ট এর লাইনে ছিলেন, আপনি ওখান থেকে অ্যাপ্লিকেশন করার পর কি কাজ পেয়ে গেলেন ভিওএ তে? হ্যাঁ, ওখান থেকে পরীক্ষায় পাশ করলাম, তারপরে ভয়েস অফ আমেরিকায় মানে ডাকা হলো 1981 সালে অক্টোবর মাসে আমি এখানে এসেছি এবং তারপর থেকে তখন কাজ তখন শুরু আপনার করি। আব্বা তখন আপনার আব্বার প্রতিক্রিয়া কি হলো? উই ওয়ান্ট টু নো। না, খুব দুঃখের কথা, অত্যন্ত দুঃখের কথা যে আমার আব্বার তখন স্ট্রোক হয়েছিল এবং আব্বা কিন্তু সরি। কোনোদিন জানতে পারেনি যে আমি বিদেশে চলে এসেছি। এটা আমার অত্যন্ত মানে বেদনাদায়ক একটি অধ্যায় আমার জীবনে। আমি এখনো ভাবতে পারি না। আহ, যাই হোক, প্রত্যেক বছরই যেতাম। তারপরে আব্বাই চলে গেলেন, আম্মাও চলে গেলেন। মানে উনি আহ, জানতেই পারেন না যে আপনি আসছেন বিদেশে? না, না, আব্বা কোনোদিন মানে, আমি তখন খুব নিয়মিত যেতাম আব্বা যতদিন বেঁচে ছিলেন। তো আব্বা বুঝতে মানে পারেননি। স্ট্রোক হওয়ার পরে কি আর ওনাকে আর বলার মতো পজিশন হয় না, বা আপনার নিজে থেকে বলেন না, তাই না? না, আব্বার ওই উম, মানে জ্ঞান ওর সেরকম ছিল না ওনার স্ট্রোক হওয়ার পরে। কিন্তু উনি কোনোদিন জানতে পারলেন না যে, আর আব্বা কিন্তু অনেক বিদেশে ঘুরতেন এবং আমার ওই আব্বার ওই যে বিদেশে যাওয়ার, বিদেশে ঘোরার, দেশ থেকে দেশে বেড়ানোর যে আহ, শখ ছিল, সেই শখটি আমার মধ্যে আছে, আমার ভাই বোনদের মধ্যে অনেকেরই আছে। তো সেইগুলো সবই আছে, কিন্তু আব্বাকে নিয়ে এই আমেরিকা ঘোরা আমার হলো না।
সেটা একটা আপনার মানে একটা আমার খুব শর্টেজ দুঃখ। থেকে গেল। হুম। এনিওয়ে আপনি ইমোশনাল হয়ে গেছেন, আপনার কথা আপনার আব্বার জন্য আমরা দোয়া করছি আমাদের এই অনুষ্ঠান থেকে আজ আবারও। তো আমি চলে যাই ওখানে, আপনি আসলেন ভয়েস অফ আমেরিকাতে। তখন ভয়েস অফ আমেরিকার অবস্থানটা কি ছিল, আপনার পজিশন কি ছিল, এবং ওঠার থেকে এখন পর্যন্ত যদি আপনি ব্রিফলি একটু বলেন আমাদের 4-5 মিনিটে। ভিওএ নিয়ে বলার তেমন কিছু নেই, কারণ তখন অনেক মানে লেজেন্ডারি ব্রডকাস্টার স্টলওয়ার্টরা সবাই ছিলেন। আহ, কাফি খান, দাউদ খান মজলিস, আহ, ইকবাল বাহার চৌধুরী, সরকার কবির উদ্দিন, মাসুমা খাতুন, দিলারা হাশেম, নাজমা চৌধুরী, সবাই তখন ছিলেন। কলকাতা থেকে ছিলেন রমেন পাইন, সুমন চট্টোপাধ্যায়, কামনাশীষ চক্রবর্তী, দীপঙ্কর এলেন পরে। আহ, তখন অনেকেই ছিলেন, আমাদের দেবাংশুদা ছিলেন। এরকম সবাই এই এসেছেন, অসীম যাদের নাম চক্রবর্তী। আপনি পর্যায়ক্রমে বললেন, তারা কি সবাই আপনার জুনিয়র সিনিয়র বা একই সময় কাজ করেছেন নাকি? আমরা আমরা তো অনেকটাই একসাথে জানি একই মিলেমিশে কাজ সময়। শরাফত, আপনাকে বলি, এক সময় আমরা সেই 1980-র দশকের শুরুর দিকে, যখন ইরান হস্টেজ ক্রাইসিস হলো এবং রেগান প্রশাসন এলেন, সেই হুম। রেগান প্রশাসন তখন প্রেসিডেন্ট রেগান শপথ নিলেন। আহ, তখন কিন্তু রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন শুরু হলো, সেই সময় আমি এসেছি। এবং 2 ঘন্টার অনুষ্ঠান হতো আমাদের, সকাল বিকেল মিলিয়ে। তো সেই সময় যারা কাজ করেছি আমরা প্রায় 17 জন। এবং তখন বিভাগীয় প্রধান ছিলেন ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ অত্যন্ত নামকরা একজন ব্রডকাস্টার ছিলেন। তিনি সিনেমাতেও বোধহয় অভিনয় করেছেন ইশতিয়াক ভাই। তার ভাই ছিলেন ইকবাল আহমেদ। তারা 2 ভাই কাজ করতেন। এবং পরবর্তীতে আহ, মানে স্বল্পকালীন পার্ট টাইম অনেকে কাজ করেছেন। জাকিয়া খান ছিলেন নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কে আমি বলছিলাম, আমি জাস্ট অ্যাবাউট আমি বলতে চাচ্ছিলাম, আপনি বলে ফেললেন। গুড, ভেরি নাইস কানেকশন। হ্যাঁ, সেই সময় আমি এলাম আমরা। এবং আমরা সোহেল সামাদ ছিলেন। সোহেল সামাদ অত্যন্ত মানে আমাদের থেকে অনেকই ছোট, কিন্তু খুব অল্প সময়ে কাজ করে উম, খুব অসুস্থ হয়ে মারা গেছে। তো আমরা ছোট বড় যাই হোক, পুরনো জিয়া ভাই নতুন, ছিলেন, নবীন জিয়া প্রবীণ ভাই, জিয়া ভাই। আমরা কিন্তু সবাই মিলেমিশেই কাজ করেছি তখন। এবং তখন বাংলাদেশ ভারতের সব খবরাখবর, যেমন পরবর্তীতে আমরা প্রচার করেছি, গেছে খবরেও বাংলাদেশ ভারতের খবর থাকতো, বাংলাদেশ ভারতের প্রতিনিধিদের খবরাখবর আসতো, সেগুলো প্রচার করা হতো। আমরা নামি দামি সে প্রধানমন্ত্রী থেকে নিয়ে শিল্প জগতে, বিজ্ঞান জগতের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি এবং ভারতীয় যারা ছিলেন উজ্জ্বল তারকা, সেই শিল্পীদের নিয়ে, সেই বিজ্ঞানীদের নিয়ে, সবার কে নিয়ে, এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের যারা ছিলেন নামি দামি, তাদেরকে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে, তাদের কথা তুলে ধরেছি। মানে বাংলাদেশ ভারতের সংশ্লিষ্ট যারা, এবং যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, আমেরিকার ভূমিকাটা কি বিশ্বে, সেই সব কিছু মিলিয়ে আমরা খবর তৈরি করে সাক্ষাৎকার ভিত্তিক এবং রিপোর্ট সব সংগ্রহ করে প্রচার করতাম। এবং এখানে আমি সব থেকে আমার ইন্টারেস্টিং যেটা, যে আমি খেলার জগতে আমার খুব আগ্রহ ছিল। এবং আমি ইশতিয়াক ভাইকে অনুরোধ করেছিলাম যে আমি খেলার জগতে, ক্রীড়া জগৎ বলে একটি অনুষ্ঠান আমি নিজেই ব্যক্তিগতভাবে করতে চাই। তখন অনেকে অনেক করতেন, মাসুম আপা মহিলা জগৎ করতেন, কবির ভাই অর্থনীতি সংবাদ করতেন। তখন মিতালি হতো, আমাদের শ্রোতা দর্শকদের অনেক চিঠি আসতো, অসংখ্য চিঠি আসতো, মাসে প্রায় 2000-3000 চিঠি আসতো শ্রোতাদের কাছ থেকে। তখন তো আর এই সামাজিক মাধ্যম ছিল না, এই যে ফেসবুকও ছিল আমি না। আশ্চর্য হয়ে যাচ্ছি, হ্যাঁ। আমি যেগুলো আপনি জিজ্ঞেস করবো সেই পয়েন্টটা আপনি তুলে দিচ্ছেন। এই সামাজিক এই যোগাযোগটা যেমন ছিল না, তাহলে আমি একটা কোশ্চেন ছুড়ে দিই আপনার কথা শেষ করে, এটা ফিনিশ করার আগে, যে মানে এই সাবজেক্টটা এখন তো মনে করেন ভিউয়ার জানা যায়, অনেকে ফেক বলেন আর রিয়েল বলেন, অনেকে ভিউ দেখিয়ে ব্যবসা চালাচ্ছে বা কাজ চালাচ্ছে। যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই যে আমাদের আপনার অনুষ্ঠানটাই লক্ষ লক্ষ লোকে দেখবে এটাকে, কারণ বা দেখছে। এটা যে ভিউটা আগে ছিল আপনার ভয়েস অফ আমেরিকা, আমি যখন জানি যে রোকেয়া হায়দার, সরকার কবির উদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, জাকিয়া, আমরা এই নামগুলা কিন্তু আপনার থেকে না দেখে শুনেছি, জেনেছি। ওকে, আমরা কিন্তু এই নামটা একসময় ভয়েস অফ মেসেজ না পেলে, কেউ যুদ্ধ বলেন বা ভালো বলেন বা মন্দ বলেন বা যে কোনো টপ নিউজ গুলা
ব্রেকিং নিউজ থেকে ভয়েস অফ আমেরিকাতে না না বলে তখন তো কেউ বেতারের বিশ্বাস একটা করতো না। ভূমিকা ছিল, বিশ্বজুড়েই বেতারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশ্বাস করতো না অন্যরা আপনাদের ছাড়া। আপনাদেরটা শোনার জন্য অপেক্ষায় থাকতো। যে এই ভিউয়ারটা আপনারা কিভাবে জানতেন যে এত বড় ভিউয়ার? মানুষ কিভাবে এটা পেত? শুধু শুনেই? না, শুনে শুধু কণ্ঠস্বর শুনে। এই যে আমি ছোট্ট একটি এখানেও একটি আমি একটি উদাহরণ দিতে চাই। আমি হুম, একবার আহ, স্কটল্যান্ডে গেছি কমনওয়েলথ গেমসের রিপোর্টিং করতে। সেটা 1986 সালে। সেখানে আমি একটি রিপোর্ট পাঠিয়ে, আমি তখন ইংরেজির জন্য রিপোর্ট করতাম। তো আমি সাইন আউট করলাম প্রকুয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, এডinburgh। হুম। তো সেটা শেষ করার সঙ্গে সঙ্গে আফ্রিকান একজন ভদ্রলোক এলেন, তিনিও রিপোর্টার। তিনি এসে বলল, ও ইউ আর রোকেয়া, আই নো ইউ। তো আমি বললাম যে হ্যালো বলে তাকে তার সাথে কথা বলতে শুরু করলাম। বললো যে আমি আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল খুব চেনা, এবং আমি ভাবছিলাম যে কোথায় শুনেছি। তো এখন আপনার এই যে সাইন আউট করলেন আপনি, এটাতে আমি বুঝলাম যে আমাদের আফ্রিকান ডিভিশনের জন্য যে রিপোর্টিং হতো, এই হুম। ভদ্রলোক কিন্তু সেগুলো শুনতেন, এবং মাঝে মধ্যেই আমার এদিক সেদিক থেকে খবর পাঠানো হয়তো শুনতেন। কণ্ঠস্বর চেনা তো, কণ্ঠস্বর চিনে মানুষ যে এত ভালোবাসতে পারে। শারাফাত, হুম। আপনাকে আমি বলবো, আপনি যদি কোনো সময় বাংলাদেশে যান, আমাদের বাংলাদেশের কিন্তু শ্রোতারা এখনো আছেন। তারা আমি গেলে বা আমরা যখন যেতাম, আমাদের মধ্যে থেকে কেউ, মাসুম আপা যেতেন, কবির ভাই যেতেন, কাফি ভাই যেতেন, এবং দিলার আপা গেছেন, সবাই যখন গিয়ে যেতাম আমরা, ওখানে এক শ্রোতা সম্মেলন করতাম আমরা। সেই শ্রোতা ওয়াও! সম্মেলনে শ্রোতাদের সাথে সরাসরি যোগাযোগ হতো। তাদের জন্য আমরা হয়তো চাবির রিং, একটা কোনো রাইটিং প্যাড, একটা কলম, এইসব ছোট্টখাটো উপহার নিয়ে যেতাম। কিন্তু তারা যে কি খুশি হতেন ওই একবেলা, এবং এই যে তারা শ্রোতা শ্রোতার সঙ্গে। সম্মেলনটা কি আপনি কোনদিন কখনো ওয়াশিংটন এলাকাতে করার চিন্তা ভাবনা ছিল বা কেউ করেছে কিনা আপনাদের জন্য? না, তারা তো মানে শুধু কণ্ঠস্বর শুনেই শ্রোতার সংঘগুলো গঠন করেছিল, এবং আহ, ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গাতেই। আর এবং এই আমার আমাদের কাছে, আমেরিকা ওয়াশিংটনে করা হয় নাই। তো আমি কথা দিচ্ছি না, আজকে ওয়াশিংটনে তো দর্শকদেরকে আমরা আছি। এই অনুষ্ঠানটা আমরা ওয়াশিংটনে করব। আমরা আছি, এবং ওয়াশিংটনে আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বাংলাদেশ সমিতির অনুষ্ঠানে, ফোবানার অনুষ্ঠানে, করেছেন। বা নজরুল আমাদের একুশে সম্মেলনে। অ্যালায়েন্সও করেছেন কয়েকদিন আগে। আমি ছিলাম কোঅর্ডিনেটর। আপনার নেতৃত্বে এটা হলো খুব সুন্দর গাথা। আমাদের যে 52 গাথাতে আপনারা করেছেন আমাদের অনেক পরিচিতি ধন্যবাদ। ছিল এখানে। বাহার ভাই আছেন, কবির ভাই আছেন, যারা এখনো আছেন, মাসুম আপা আছেন। সবাই চেনে পরস্পরকে, তো চেনা পরিচিতি তো হয়েছিল। তাইলে কিন্তু ওয়ান ওয়ে বলা যায় যে একুশে অ্যালায়েন্সের প্রোগ্রামে এই 28শে মার্চ যেটা হয়েছে ওই আপনাদের কথার সম্মেলনের মতোই কিছুটা কাজ করেছেন বলে মনে হচ্ছে আমার কাছে। এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে আপনাদের এই মেসেজটা সব জায়গায়। কণ্ঠস্বর শুনে তখন, আচ্ছা তখনকার দিনে তো রেডিওই ছিল মূল। মানে ভিওএ 1942 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল, দ্বিতীয় মহাযুদ্ধের সময়। তো বলা হয়েছিল যে জার্মান ভাষায় শুরু হয়েছিল, কিন্তু যেহেতু হিটলারের এটা আরেকটু সেই রিপিট করবেন যুদ্ধের। আমাদের দর্শকদের জন্য এই টাইমটা? হ্যাঁ, 1942 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ভয়েস অফ আমেরিকার ব্রডকাস্টিং শুরু হয় জার্মান ভাষায়, এবং বলা ওয়াও! হয়েছিল যে খবর, সত্য খবর প্রচার করব। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন, এটা। তো ওয়াও! সেই থেকে মানে শুরু। তার আগে অবশ্য বিবিসি শুরু হয়েছিল 1930 সালের মাঝামাঝি, হয়তো 1935 সালে বোধহয়। তো এই বিবিসি আর ভয়েস অফ আমেরিকা বস্তুনিষ্ঠ খবরের জন্য গোটা বিশ্বেই এই দুটি মানে বহুল প্রচারিত বহির্বিশ্বের ছিল। প্রতিষ্ঠান, হ্যাঁ, ইয়েস। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে, বেতার মাধ্যম হিসেবে সুপরিচিত ছিল। এবার আমি একটু ডিফারেন্ট জায়গায় যাই। আমরা আর যেহেতু একটা আমার অনেক সময় চলে যাচ্ছে সারাফাত, আমার ঠিক কিন্তু আছে। শরীর। না, এসব কথার আমাদের শো গুলাতে হু ইউ আর বলতে গেলে আপনার অনেক কথা চলে আসে। আপনার থেকে হঠাৎ করে ভয়েস অফ আমেরিকার এই কথার সাথে আপনার আমি কালকে কিছু ছবি পেয়েছি। ছবিগুলো আমাদের যখন এপিসোডটা দেখবেন আপনার অনেকগুলো জিনিস আমাদের দেওয়া আছে যেগুলা অনুষ্ঠান চলাকালীন অবস্থায় দেওয়া যাচ্ছে। এটা ইনপুট করে এই দিচ্ছি আমরা। শ্রোতাদের সাথে আমার এখনো আপনার যোগাযোগ আপনার আছে। আপনার এবং সংসার জীবন হঠাৎ করেই একজন বিদেশীর সাথে আপনার ঘর সংসার হয় এবং হি ইজ ভেরি সাচ এ নাইস পারসন মিস্টার জোসেফ। উনার সাথে আপনার পরিচয় কোথায় এবং কিভাবে আপনারা বিয়েতে আবদ্ধ হন সংসার জীবনে? আমাকে একটু বলবেন বা দর্শকদের জন্য? যে আপনার এটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। উম, আহ, উম, জোসেফ বুদে ওনার লাস্ট নেম। উনি অরিজিনালি, মানে জন্মসূত্রে তিনি হাঙ্গেরিয়ান, কিন্তু হাঙ্গেরিয়ান, হ্যাঁ। ওনারও ওনার কাহিনী আহ, আমার জীবন কাহিনীর সাথে মেলে।
উনি দ্বিতীয় মহাযুদ্ধের সময় তার জন্ম, এবং সেই সময় বড় হয়েছেন। বাবাকে হারিয়েছেন খুব অল্প বয়সে। বাবা চলে গিয়েছিলেন, উনি আহ, মানে আন্ডারগ্রাউন্ড আন্দোলনের সাথে জড়িত ছিলেন। বাবা হারিয়ে ওয়াও! গিয়েছিলেন, জোসেফের বাবা। এবং উনি জোসেফ বোধহয় তখন 7-8 বছর বয়স ছিল যখন থেকে বাবাকে আর পায়নি। তো মা বড় করেছেন। উনি মা নিয়ে, যেহেতু জোসেফ খ্রিস্টান এবং ক্যাথলিক, মা নিয়ে গিয়েছিলেন চার্চে যে একে বড় করার দায়িত্ব আপনাদের। তো সেই গির্জার যত্নে তিনি বড় হন এবং তাকে সুইজারল্যান্ডে পাঠানো হয় লেখাপড়ার জন্য। তারপর তিনি সুইজারল্যান্ড থেকে হাই স্কুল শেষ করে আমেরিকায় চলে আসেন এবং আমেরিকায় এসে পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রের আর্মিতে তিনি কাজ করেন। পরে তিনি সাংবাদিকতায় স্নাতক করে ভয়েস অফ আমেরিকাতে কাজ শুরু করেন এবং নিউজ রুমে ছিলেন। প্রথমে হাঙ্গেরিয়ান সার্ভিসে ছিলেন, তারপরে নিউজ রুমে চলে যান এবং নিউজ রুম থেকে নিউজ রুমের ডেপুটি চিফ ছিলেন, তারপরে ইউরোপিয়ান ডিভিশনের চিফ ছিলেন, ডেপুটি চিফ ছিলেন, চিফ ছিলেন। এবং সেই সময় আমি যখন 80-র দশকে আসি, তখনও কিন্তু জোসেফ খেলাধুলা খুব পছন্দ করতেন এবং উনি নিয়মিত ফুটবলের উপরে, যাকে আমরা বাঙালিরা সব জায়গায় আমাদের মানে ভারতে পাকিস্তানে আমরা ফুটবল বলি, কারণ এখানে তো আমেরিকান ফুটবল অন্য। তো সেই বিশ্বকাপ যখন হতো, জোসেফ বিভিন্ন দেশে গিয়ে কভার করেছেন। তো আমি যেতাম ও! নিউজ রুমে। হ্যাঁ, আমার খেলার প্রোগ্রামের জন্য আমি নিউজ রুমে গিয়ে অনেক খবর সংগ্রহ করতাম। সেইখান থেকে আমাদের পরিচয়। যে উনি ইন্টারেস্টিং। মনে করতেন যে বাংলাদেশি একজন মহিলা শাড়ি পরে ঘোরে, এত ইন্টারেস্ট তার খেলাধুলায়। সেই সময় আমাদের দুজনের সাথে পরিচয়, এবং পরিচয় বাড়লো। তারপরে তারপরে আর কি পরিচয় হলো, দুজনে জানলাম, পরস্পরকে চিনলাম, তারপরে ভালো লাগলো। তারপর দুজনে আছি সঙ্গে এখনো। 3টি দশক পার হয়ে গেছে মাশাআল্লাহ। গড ব্লেস ইউ বোথ অফ ইউ। এবং ইয়েস। অত্যন্ত সৎ মানুষ। আর আমি ওনার সাথে বহু দেশ বিদেশ ঘুরেছি এবং প্রায় ওনার দেশে যাই, হাঙ্গেরিতে যাই, অস্ট্রো হ্যাঁ, আমি হাঙ্গেরিয়ান একদিন একটা। আপনার বাসায় উনার সামনে আপনার সাথে কথা হচ্ছিল। আমি নিজেও হাঙ্গেরি যাবো, একটু ঘুরবো আপনাদের সাথে একটু। হ্যাঁ, এটা আজকে আমাদের আর ফিউচার নয়। প্ল্যান আছে ইনশাআল্লাহ। সো রোকেয়া হায়দার, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনি একটু সুন্দর কথা বলছিলেন যে এই কথাগুলা অনেক সময় লাগবে। একটা ছোট্ট এপিসোডে সব কথা শেষ করা যাবে না। আমরা এগুলা না, আরেকদিন জীবনের আপনাকে নিয়ে কাহিনী শেষ হয় না। আমার মনে হয় যে আমার, যদি আমি কথা বলতে পারি, আল্লাহ যদি সেই তৌফিক আমাকে দেন, তাহলে হয়তো আমি কথা বলতে বলতেই শেষ হয়ে যাব। এবং সেই কথাও হয়তো অসম্পূর্ণই থেকে যাবে, আরো কিছু জানার থাকবে মানুষের। আর আমি শ্রোতাদের খুব কাছাকাছি আছি, শ্রোতা দর্শকরা এখনো, আমি বাংলাদেশ, ভারতে, এবং আমি যেখানেই বেড়াতে যাই সেখানেই কিন্তু বাঙালিরা এগিয়ে আসেন, চেনেন। এইবার আমি গত বছরই গিয়েছি ভিয়েনায়, এবং ভিয়েনায় একটি ছেলে, তার সাথে পরিচয় হয়েছিল। সে রাস্তায় একটি বইয়ের দোকান এবং কাগজ বিক্রি করে। তার পরিচিতি নিলাম, তার সাথে একটি ভিডিও করেছিলাম। শরাফত, আপনি হয়তো দেখেছেন, আপনার কাছে পাঠাবো আমি, ছোট্ট 1.5 মিনিটের ভিডিও। তারপরে আরো একজনের সাথে পরিচয় হয়েছে। তিনি এলেন আমাকে কফি খাওয়ানোর জন্য। চাকরি করেন, ওখানেই থাকেন, দুজনেই ভিয়েনাতে থাকেন এখন। তো এরকম আর কি, দূর দেশে বিভিন্ন জায়গায় যেখানেই যাই, বাঙালিরা আছেন। অনেকে কণ্ঠস্বরে চিনতেন, মুখোমুখি দেখেননি কখনো, কিন্তু এখনো সেই শ্রোতা দর্শক হিসেবেই স্মরণ করেন, সম্মান করেন, ভালোবাসেন। কি সুন্দর করে আপনি কথা বলছেন। আপনার কথার যে এটা মধুর যেটা, আমার মাও কিন্তু ক্যালকাটার। আমার মায়ের দেশও বর্ধমানের চুরুলিয়াতে, কাজী নজরুল ইসলাম বাসার পাশে। আম্মার কথা আমরা কোনোদিন শিখতে পারিনি। আপনারা যে কথা বলছেন না যে কলকাতার, আপনাদের যে ভয়েস অফ আমেরিকার প্রত্যেকটা, আমরা দুর্দান্ত এক একজন থেকে একজন। আই হ্যাভ টু না, ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ফাইন। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রাউড যে আপনাকে আমরা পেয়েছি। আপনার ঠান্ডা লাগছিল, আপনি বলছিলেন যে আপনি আসতে পারবেন কিনা। আই ওয়াজ ওয়ারিড, বাট এনিওয়ে আপনার অনেক শরীর খারাপ ছিল, তার মাঝেও আপনি একদম বৈশাখী সাজে সেজে আপনি বসে গেছেন। আপনাকে আমি একটু দুই একটা কথা বলি যে আমরা আরো পর্যায়ে আপনাকে নিয়ে আসবো। আপনার বাকি কথাগুলো তো শেষ হয় নাই। আপনার বোনদের কাহিনী আছে, ভাইয়ের কাহিনী আছে, এগুলো আর যাইতে পারি নাই। আমি আরেকটু যাচ্ছি যে আপনি আবার তারপর আপনার এখানে বাংলা সাহিত্যের কিছু কাজ হয়, যেরকম মুক্তধারা। আপনি অনেক জায়গায় টাইম স্কোয়ার প্রোগ্রাম গেল, সেখানে আপনি ও, মুক্তধারার কনভেনর বইমেলা ছিলেন। আছে। মুক্তধারার আপনি বইমেলা প্রতি বছর হয়, এবার ওরে 35তম আল্লাহ, আপনি আবার বইমেলা নিউ কনভেনর ইয়র্কে। ছিলেন টাইম স্কোয়ারে। ইয়েস। সো আমারও যাওয়ার কথা ছিল। আই ওয়াজ ইনভাইটেড, আপনার জন্য আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারি নাই। বাট নেক্সট টাইম উইল ট্রাই। এখন আমি যাচ্ছি একটু যে আপনি
বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করলেন, সাবজেক্ট ছিল আপনার পলিটিক্যাল সায়েন্স, রাইট? পলিটিক্স। আপনি এই সাবজেক্টটা নেওয়ার উদ্দেশ্য ছিল কি, এবং রাজনীতি নিয়ে আপনি কিছু বলবেন কিনা, যে আপনি কেন রাজনীতি করতে পারলেন না বা রাজনীতি করতে চাচ্ছেন কিনা এখনো, না, রাজনীতি করতে ইফ ইউ চাই হ্যাভ এ চান্স? না। আমার মানে বললাম তো যে যাতায়াতের প্রভাব ছিল, সেই জন্য কিছুটা রাজনীতিতে আগ্রহীও ছিলাম, কিন্তু রাজনীতি করতে চাইনি। এই জন্য চাইনি ঠিক না, রাজনীতি করতে পারিনি। কারণ আমার আব্বা বলতেন যে আমি তো বেশিরভাগ সময় আব্বা আম্মার সাথেই কাটিয়েছি, আর ৭১-এর পর থেকে ৮১ পর্যন্ত আব্বা আম্মার সাথেই ছিলাম। আব্বা বলতেন আমার বাড়ির চৌকাঠের ভিতরে কেউ রাজনীতি করবে না। রাজনীতি চলবে না। না, তো মানে আব্বা যেটা আপনি আমার সাথে করেন, আমাকে রাজনীতি করতে দিতে চান না আপনি। এনিওয়ে, না, আমি এটা রাজনীতি আপনি বাবার যে জানতে অপছন্দ চেয়েছেন। করি তা নয়, তবে আমি যেটা বলি যে রাজনীতির নোংরা রাজনীতি মাধ্যমে পছন্দ করেন না। জনগণের উন্নয়ন যদি করা যায়, নিজের হ্যাঁ, উন্নতির কথা না ভেবে যদি সমাজের উন্নতির কথা চিন্তা করা যায়, সুষ্ঠুভাবে সৎভাবে যদি করা যায়, কেউ করতে পারেন কমিউনিটি ডেভেলপমেন্ট, অবশ্যই করুন। আর এই না, ভেদাভেদের সেই লক্ষ্যে আমি যখন এখানে ডেমোক্রেটিক সিট দিয়ে প্রাইমারিতে আমি যখন ইলেকশন করছিলাম 2019-এ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি তাহেরা, আমাদের মিস তাহেরাকে দিয়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন ভয়েস অফ আমেরিকাতে। সেটা অনেক হাজারো হাজারো লাখো লোকে দেখেছে, এবং সেটা আমার হেল্প হয়েছিল। যদিও এটা এখনো ইলেকশনটা আমাদের পেন্ডিং, এখনো কোর্টে, আমি এখনো হেরেই আছি। ইনশাল্লাহ একদিন আমি সিট নিয়ে বেরোবো, আপনাদেরকে প্রাউড করবো। তো ওই সময় আপনি না, ভয়েস অফ আমি আমেরিকা এখানে বলি শরাফত, এখানে একটি কথা বলি। আমরা যখন আমেরিকাতে এসেছি, এই দেশে থাকছি, এই দেশের মূল স্রোতে আমাদের বাঙালিদের এগিয়ে আসা উচিত। অতি সম্প্রতি গতকালই দেখলাম কানাডার পার্লামেন্টে একজন মহিলা, ডলি বেগম, তিনি নির্বাচিত হলেন এবং কানাডার প্রধানমন্ত্রী তাকে সংসদে পরিচয় করিয়ে দিলেন। বাংলাদেশের জন্মগ্রহণকারী সেই মহিলা কানাডার সংসদে এমপি নির্বাচিত হয়েছেন, এবং আমার সেটা যে কি আমার জন্য দোয়া গর্বের। করবেন, আমাদের জন্য কখনো আমেরিকার প্রেসিডেন্ট এভাবে পরিচয় করে দিতে পারে, ইনশাআল্লাহ। আশা করি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আজকে আমাদের আপনি আলোচনা আমার মনে হয় দর্শক জন্য আপনি যদি কিছু বলে আপনি শেষ করেন, তাহলে আমিও কনক্লুড করে যাবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা নিউজে চলে যাবো। রোকেয়া হায়দার, আপনি যদি দর্শকদের জন্য মিনিট খানেক কিছু বলে আপনি অনুষ্ঠান কনক্লুশনে যান, প্লিজ। দর্শকরা যে যেখানে আছেন, দেশে থাকুন আর বিদেশে, নিজেদের উন্নয়ন তো করবেন। আরেকটি কথা আমি বলি যে আমরা যদি নিজেরা নিজের ঘরের উঠানটি পরিষ্কার করি, নিজের ঘরের উঠানটিকে উন্নয়নের দিকে মনোযোগ দিই, তাহলে কিন্তু দেশটি সুষ্ঠুভাবে এগিয়ে যাবে, উন্নতি হবে। অন্য একজন করে দেবে, সরকার করে দেবে, এই জন্য আমাদের অপেক্ষা করা উচিত না। আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে যে আমাদের যে সম্পদ আছে হাতে, আমাদের ছেলে মেয়েদের নিয়ে, আমাদের ভাই বোনদের নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে দেশের উন্নয়ন না, আমাদের উন্নয়ন যদি আমরা নিজেরা করি, তাহলে দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, সবারই উন্নয়ন হবে। আর পরশ্রী কাতরতা এড়িয়ে যেতে হবে, ভুলে যেতে হবে। সবাই ভালো থাকুন। এই নতুন বছর সবার জন্য শুভ হোক, এই কামনা করি। দর্শক, আমরা চমৎকার আলোচনায় মেতে উঠলাম। আমাদের আমাদের আপা, আমাদের লিডার, আমাদের অভিভাবক, আমাদের প্রাউড ভয়েস অফ আমেরিকার, আমরা ফরমার বলি না এখানে, উনি বাংলা বিভাগের প্রধান ছিলেন। ওনার চমৎকার কথাগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে। আমরা আবার ওনাকে পর্যায়ক্রমে নিয়ে আসবো। তো আজকের জন্য আমরা এখানে ওনার সাথে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ রোকেয়া হায়দার আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছেন বা দেখবেন, আবারও আগামী বুধবার আমাদের পাতায় অপেক্ষা থাকেন। লেটস টক উইথ শরাফত। আমরা আগামী বুধবার ঠিক এই সময় আমরা আবার আপনাদের সাথে অন্য আরেকজনকে নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।